শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও ঢাকা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তবে কোটার পক্ষে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। এদিকে কর্মবিরতিতে আজও অচল ছিল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার জন্য 100 রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। টাকা ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে কর্মীরা। টাকা না দিয়ে নানা মিথ্যা আশ্বাস দিচ্ছে এজেন্সিগুলো। 18 জুলাইয়ের মধ্যে 17,000 কর্মী টাকা না দিলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। এবং বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। দেশের উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবিত হয়েছে জেলার 13 উপজেলার 97টি ইউনিয়ন। সিলেটে বারবার বন্যার জন্য কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। দর্শক শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে তৃতীয় দিনের মতো আজও রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আগামী শনিবার বিকেল 3টায় সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও রবিবার ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। কোটা বাতিলের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 56% কোটা ব্যবস্থা বাতিল করে মেধার ভিত্তিতে চাকরি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবি জানায় তারা। চাকরির ক্ষেত্রে আমাদের একই সমস্যা হচ্ছে, আমরা চাকরির মূল টার্গেটটাই থাকে আমরা একটা সরকারি চাকরি নেওয়া, যেখানে প্রতিযোগিতায় এমনি আমরা টিকে থাকতে পারি না, ওইখানে কোটাতে আমাদের জন্য বৈষম্য। যেখানে হচ্ছে 54% কোটা সর্বমোট, তো সেখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য হচ্ছে 44% থাকতেছে। প্রতিবন্ধী অথবা উপজাতি পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী আছে, তারা এই জায়গায় সুযোগটা পাক, কিন্তু মুক্তিযোদ্ধার জন্য যে কোটাটা রাখা হয়েছে এটা তাদের জন্য বিশাল এবং তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা মনে করি না। শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে জানায় আন্দোলনকারীরা। আরেকটি দিন যাওয়া মানে একজন মেধাবী বঞ্চিত হওয়া, তো আমরা আরেকটি দিনও এটা সহ্য করতে চাই না। আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত কোনো আমরা আশ্বাস পাচ্ছি, আমাদের সাথে কথা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের লাগাতার কর্মসূচি চলবে। এদিকে একই দাবিতে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। দুপুরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করে ঢাকা জামালপুর রেলপথ অবরোধ করে। ডেইরি গেটে আজও অবস্থান নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে জানায়, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবেই থাকবে। পুরো রায় প্রকাশ হলে নিয়মিত আপিল করতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। গত 5 জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল করে নেয়া সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে
অর্থ মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে আজও অচল ছিল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার আজ ৪র্থতম দিন। শিক্ষকরা বলছেন, ক্লাস পরীক্ষা ছেড়ে আসায় যে ক্ষতি হচ্ছে এর দায়িত্ব নিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। বাধ্য হয়ে আমরা যখন আন্দোলনে এসেছি, ক্লাসরুম থেকে বেরিয়ে আসছি, এটা আমাদের কাজ না। ক্লাসরুমে আমরা তখনই ঢুকবো যখন আমাদের দাবিদার সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে। জাতির কাছে বলতে হবে, এই যে ক্ষতি হলো তার দায়িত্ব তাদের। বক্তব্যে শিক্ষকরা বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি হঠকারী। সরকারের উচ্চ মহলের সঙ্গে এ নিয়ে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলের প্রসঙ্গ টেনে শিক্ষকরা বলেন, তারা আশাবাদী। আপনি কি স্বশাসিতের জন্য 59 রাখবেন আর বিশ্ববিদ্যালয়ের জন্য 60 রাখবেন? এটা তো আরেকটি চরম হঠকারী এবং বৈষম্যমূলক। শুধু জোড়াতালি আর গোজামিল দিয়ে চালিয়ে যাচ্ছেন এই বক্তব্যগুলো। আমরা আশাবাদী সরকার অতি দ্রুত এটা সমাধান করবেন। গত 3 দিনের মতো দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও একই দাবিতে কর্মবিরতির পাশাপাশি চলে আন্দোলন কর্মসূচি। আমরা আজকে 4র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছি এবং এটা আমাদের কন্টিনিউ থাকবে। যে মুহূর্তে আমাদের 3টি দাবি মেনে নেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। চলমান কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 4 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে আন্দোলনে আছেন শিক্ষকরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন বাদে আগামী রোববার থেকে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ছাড়াও প্রতিদিনের আন্দোলন কর্মসূচি পালন করবেন তারা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা জমি ও ঢাকার ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি, বসুন্ধরা ও ধানমন্ডিতে থাকা 4টি ফ্ল্যাট জব্দের আবেদন করা হলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এগুলো জব্দের নির্দেশ দেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আরেক আবেদনে কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকায় একটি 9তলা বাড়ি, 2টি ফ্ল্যাট এবং 3টি বাণিজ্যিক স্পেস, গাজীপুর এবং বাড্ডার জমি জব্দ করার আদেশ দেয় একই আদালত। অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী এবং মেয়ের নামে বান্দরবানে থাকা বাড়ি, গরু ও মৎস্য খামারসহ 25 একর সম্পত্তি আদালতের নির্দেশে তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা 18 জুলাইয়ের মধ্যে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনিয়মের দায়ে 100 প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। 4 থেকে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যেতে না পারা অন্তত 17,000 কর্মী ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে অফিসে টাকা ফেরতের আশায়। তবে কর্মী যাওয়া বন্ধের 1 মাস পেরিয়ে গেলেও বেশিরভাগই ফেরত পায়নি টাকা। শিগগিরই মালয়েশিয়ায় যাওয়া যাবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক কর্মীকে ঘুরাচ্ছে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। কেউ আবার আংশিক টাকা ফেরত দিচ্ছেন, কেউ আবার অন্য দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে কর্মীদের কাছে আরো টাকা দাবি করছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য আমার 2 ভাইপোর জন্য 11 লক্ষ টাকা দিয়েছিলাম, 10,90,000, 3 লাখ টাকা ফেরত দিয়েছি। কি বলে কলিং বন্ধ করেছি, তাই তারপর আপনি কিভাবে নেবেন? উনি বলছে সমস্যা নাই, এটা দায়িত্ব আমার লগে আরো 5-6 জন আইছে, কইছে মালয়েশিয়া লোক নিব। এই একের এক আশা দিয়ে আমাদের রাখতেছে, বাট আমাদের মালয়েশিয়া এখনো নিতেছে না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে 100টি রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে প্রতারিত হয়েছেন কর্মীরা। কর্মীদের টাকা ফেরত দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট রিক্রুটিং এজেন্ট ছিল, সবাই কারো
10 জন, কারো 50 জন, কারো 500 জন, কারো 400 জন, এইভাবে। প্রথম হলো কি গরিবের টাকাটা রিটার্ন করা। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে কিছু রিক্রুটিং এজেন্সির কর্মীদের কাছ থেকে 6 থেকে 7 গুণ বেশি টাকা আদায় ও প্রতারণা বন্ধে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরো ডিটেইলস পরে জানাবো। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। 2 দিনের ব্যক্তিগত সফরে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে মুন্সিগঞ্জের জাজিরায় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং আর্ট স্কুল কার্যক্রমের উদ্বোধন, এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী 24 ঘণ্টায় এই অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। উজানের পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে সিলেটে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও ধরলা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক বন্যায় গবাদি পশু এবং শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। জামালপুরে সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিলেটে বন্যায় ফের আলোচনায় কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়ক। স্থানীয় প্রশাসন অস্বীকার করলেও এই বন্যার জন্য এই সড়কটি প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জ থেকে বিজয় রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট অঞ্চলে বন্যা হলেই আলোচনা সমালোচনা হয় কিশোরগঞ্জের এ সড়ক নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন। চলতি বছরে টানা 2 বারের বন্যাতেও সরগরম হয় একই আলোচনায়। সত্যি কি হাওরের সড়ক বন্যার জন্য দায়ী? আমাদের বন্যা তো হইবই, মেঘনার যখন ভরে গেছে গা, বালু দে ভরে গেছে গা, আমাদের পানি তো ফুলবই। এই উত্তরের পানি এলাম তাছে, সুনামগঞ্জের পানি এলাম তাছে, সিলেটের পানি এলাম তাছে, সবাই এলাম তাছে, আমরা দেশ তালা এলতাছে। গড়দর ভাঙ্গের সম্ভাবনা আছে, প্রতিদিন প্রায় 1 ফুট 1.5 ফুট করে পানি বাড়তেছে। সমালোচকদের দাবি সিলেটে আগেও প্রচুর বৃষ্টি হতো, কিন্তু এমন বন্যা হতো না। 2022 সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে পুরো বিভাগের প্রায় 70 ভাগ পানিতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন সিলেট সীমান্তে বরাক নদী 2 শাখায় সুরমা ও কুশিয়ারা 300 কিলোমিটার প্রবাহিত হয়ে সংযোগস্থল থেকে মেঘনা নদী তৈরি হয়। এর বাইরে বিবিয়ানা, ধলেশ্বরী, খোয়াই ও কালনি নামেও কিছু শাখা নদী প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে পানি কিশোরগঞ্জের মিঠামইনে ধনু নদী পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই পথে সব হাওরের শেষ প্রান্তে মিঠামইনের অবস্থান এবং তারপরেই সবগুলো নদীর পানি মেঘনা নদীতে পড়ছে। মিঠামইনে পানি জমার পর অল ওয়েদার সড়কে পানির প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। যেখান থেকে এই কালভার্টের ভিতর দিয়ে পানি যাচ্ছে, গেলে দেখা যাবে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে এর রাস্তাটার উজানের দিকে, অর্থাৎ সুনামগঞ্জ সিলেটের দিকে পানির স্তর বেশি, আর রাস্তাটার ভাটির দিকে হচ্ছে অনেক নিচুতে। 2 পাশে অ্যাবাউট 1.3 মিটার, তার মানে অ্যাবাউট 4 ফুট 4.5 ফুট পানির উচ্চতা বেশি। রাস্তাটা না থাকলে কিন্তু পানির উচ্চতার পার্থক্য থাকার কথা না, অর্থাৎ এই রাস্তাটা উজানের দিকে 4-5 ফুট পানি আটকে দিয়েছে। কাজেই পানি নিষ্কাশনে এই রাস্তাটা নিশ্চয়ই বাধার সৃষ্টি করছে। যারা বলছেন তারা দয়া করে মেপে দেখান।
এর বাইরে সুরমা, কুশিয়ারা ও মেঘনা সহ সব নদীতে পলি জমার কারণে দ্রুত পানি অপসারিত হতে পারছে না। এতেও তৈরি হচ্ছে বন্যা। এটার সলিউশন হচ্ছে এই রাস্তাটা জায়গায় জায়গায় ভেঙে আরো প্রচুর কালভার্ট তৈরি করা। হাওরের বিশাল জলরাশির বুক চিরে 874.8 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ আলোচিত এই সড়কটি নির্মিত হয় 2020 সালে। হাওরের 3 উপজেলায় সড়ক যোগাযোগ সহজ করার পাশাপাশি এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। মাছরাঙা নিউজ ডেস্ক। বিতরণ কোম্পানি লোকসান করলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমঝোতা স্মারক সই হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং বিতরণ ব্যবস্থার কিছু প্রকল্প রয়েছে। এর মধ্যে যেসব বিষয়ে অনুদান পাওয়া যাবে সেগুলোর চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে। টাকার অঙ্কে এই বিনিয়োগ $1 বিলিয়ন হতে পারে বলে জানান নসরুল হামিদ। বলেন, সব মিলিয়ে চীন সফরে 7টি প্রস্তাব তুলে ধরবে বাংলাদেশ। কোরবানির পশুর হাট বসিয়ে টাকা কামিয়েছে সিটি কর্পোরেশন এবং ইজারাদাররা, কিন্তু ভোগান্তি পিছু ছাড়ছে না নগরবাসীর। সেই ভোগান্তির শিকার এবারে এইচএসসি পরীক্ষার্থীরা। পুরনো ঢাকার রহমতগঞ্জ এলাকায় এইচএসসি পরীক্ষার্থীদের এমন দুর্ভোগের কথা জানাচ্ছেন মাহমুদুল হাসান। ছবি তুলেছেন জহিরুল হুদা। পুরনো ঢাকার চকবাজার এলাকার হাজী সেলিম ডিগ্রি কলেজ, আশপাশের 3টি কলেজের 1,500-এরও বেশি এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এই কেন্দ্রে। কলেজের গা ঘেঁষা রহমতগঞ্জ মাঠে গেল মাসে বসেছিল কোরবানির পশুর হাট, যার চিহ্ন রয়ে গেছে এখনো। মাঠের অবস্থা এতটাই বিপর্যস্ত যে একটু বৃষ্টি নামলেই বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এবড়োথেবড়ো সড়ক পেরিয়ে কোনো রকমে স্কুলের মাঠ পর্যন্ত আসা সম্ভব হলেও পরীক্ষার হল পর্যন্ত যাওয়া রীতিমতো যুদ্ধের শামিল। আটুর থেকে এই পর্যন্ত ভিজা ছিল, কাদাই করা পুরো। আসার টাইমে আমরা পরীক্ষাতে দিব ওরকম ইয়া ছিল না। অনেকে উষ্টা খেয়ে পড়ে গেছে, অনেকের কাদা দিয়ে পড়ে গেছে। পাস পরীক্ষার দিন অনেকে ভিজে 3 ঘন্টা পরীক্ষা দিছে। গর্তে আন্টিরাও পড়ে গেছে, প্যারেন্টসরাও পড়ে গেছে, আমরাও পড়ে গেছি। নিয়ম অনুযায়ী হাট শেষ হবার পর সড়ক ও মাঠ সংস্কারের দায়িত্ব সংশ্লিষ্ট ইজারাদার এবং সিটি কর্পোরেশনের, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইজারার টাকা আদায় ছাড়া কেউ কোনো দায়িত্ব পালন করেনি। এমন দায়িত্বহীনতায় ক্ষুব্ধ অভিভাবকরা। অনেকগুলো রিক্সা এখান থেকে পড়ছে, বাচ্চারা ব্যথা পাইছে, হাজার হাজার স্টুডেন্ট আসবো, তো তখন তো ওনাদের দরকার ছিল এই মাঠটা পরিষ্কার করার। এখানে আসছি এই বছর আমরা কষ্ট করে গেলাম, পরবর্তীতে যাতে আর কেউ কষ্ট না করে। শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী করে না তুলে কেন এখানে পরীক্ষা হল আনা হয়েছে, কেনই বা শিক্ষার্থীদের এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে, এমন প্রশ্ন ছিল প্রতিষ্ঠান প্রধানের কাছে। একটা বাচ্চাকে যখন আমার কলেজে আসবে, একটা কেন্দ্রে যখন একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটা গেট থেকে যখন গেটে আসবে, গেট থেকে আমার দায়ভার, আসলে তো গেটের বাইরে আমার দায়ভার না। এখন কিছু কিছু প্রতিবন্ধকতা হয়তো তৈরি হয়েছে, আসতে যেতে বা কোনো বাচ্চা অসাবধানতাবশত হয়তো কিছুটা হয়েছে, তা আমরা আজকের দিন থেকে আমরা মোটামুটি ট্যাকেল করে ফেলেছি। দ্রুত শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে জামিন শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আউয়ালের আদালত এই আদেশ দেন। আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, যেহেতু গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, তাই ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদকে হাজির করা হোক। টাকা পাচার, বিদেশে বহু প্রতিষ্ঠান তৈরি এবং কর ফাঁকি দেওয়া সহ প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তদন্ত হোক, এটি নিয়ে বিতর্ক কাম্য নয়। তার আইনজীবী বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে যে মামলা তা প্রতিহিংসামূলক, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এদিকে কলকারখানা অধিদপ্তরের পক্ষে আইনজীবী খুরশিদ আলম বলেন, স্থায়ী জামিনের জন্য তারা উচ্চ আদালতে যেতে পারেন, তবে আগামী শুনানির দিনের আগে তাদের আপিল বিভাগ থেকে সেই জামিনের আদেশ আনতে হবে। উদ্বোধন হয়েছে ইস্টার্ন ব্যাংক PLCর জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ স্কাই ব্যাংকিং এর নতুন সংস্করণ।
সন্ধ্যায় ইবিএল এর প্রধান কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইবিএল স্কাই ব্যাংকিং এর গ্রাহক বান্ধব বৈশিষ্ট্য এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, সর্বাধিক সুরক্ষিত এবং সৃজনশীল নতুন স্কাই ব্যাংকিং অ্যাপটিতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে, যা আরও বেশি রেসপন্সিভ এবং ব্যবহার বান্ধব। 5 জুলাই থেকে অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাবে। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট, চলবে রাত 10টা পর্যন্ত। হাউস অব কমন্সের 650টি আসনের প্রতিনিধি ঠিক করতে ভোট দিচ্ছেন প্রায় 4,60,00,000 ভোটার। ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডও ভোট হচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী নির্বাচনে বড় জয় পেতে চলেছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন বিরোধী লেবার পার্টি। ঋষি সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস মিলেছে। টি-20 বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় ক্রিকেট দলকে বিশেষ সম্বর্ধনা দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে এই আয়োজন। মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ছাদ খোলা বাসে ভিক্টোরি প্যারেড করেছে পুরো দল। এর আগে সকালে দিল্লি পৌঁছায় রোহিত কোহলিরা। গত শনিবার বিশ্বকাপ জিতলেও হেরিকেন বেরিলের কারণে বার্বাডোজে আটকে পড়ে ভারতীয় ক্রিকেট দল। 4 দিন পর দেশে ফেরা বিশ্ব চ্যাম্পিয়নদের দিল্লি বিমানবন্দরে বরণ করে নেয় হাজারো ক্রিকেট প্রেমী। সেখানেই কেক কেটে জয় উদযাপন করেন খেলোয়াড়রা। দুপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে টিম ইন্ডিয়া। এরপর বিশেষ বিমানে দিল্লি থেকে মুম্বাই আসে তারা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার জন্য 100 এজেন্সি দায়ী। 18 জুলাইয়ের মধ্যে 17,000 কর্মীর টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা। এবং দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। সিলেটে বারবার বন্যার অন্যতম কারণ অল ওয়েদার সড়ক, মত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।